বউ আমায় পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শোনো না একটা কথা। এই রাজু, আমি কোন রকম ঘুম চোখে বললাম, রাতে তো হলো, এখন আবার কেন গো? আরে শোনো না, এরকম কিছু না তো। তো কি বলছি, এবার কিন্তু আমি মা হতে চাই। আমি বর্ষার দিকে ফিরে হেসে বললাম, আচ্ছা, আমি কি তোমাকে কখনো মানা করেছি? সেই প্রথম থেকেই তো আমিও বাবা হতে চেয়েছি। তুমি তো বারণ করেছো উল্টো, বলেছিলে আগে সংসারটা গুছিয়ে নিয়ে তারপর মা হতে চাও। তো সমস্যা কি? আমি এখন চাচ্ছি, এখন হব। আচ্ছা হয়েছে, আর চেঁচিও না। হ্যাঁ, এখন আমি মা হয়ে মাতৃত্বের স্বাদ পেতে চাই। এই বলে বর্ষা আমাকে একটা পাপ্পি দেয় কপালে। আমি আদুরে গলায় বললাম, আচ্ছা শোনা বউ, দেখা যাক। বলে ওকে টান দিয়ে বুকে নিয়ে বললাম, এখন আমার উঠতে হবে, অফিসে দেরি হয়ে যাবে না হলে। ওকে জামাই, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। বলে বর্ষা উঠে চলে যায়। আমিও হেসে উঠলাম। বাবা মা সোফায় বসে চা খাচ্ছে, আর বর্ষা পাশে দাঁড়িয়ে আছে। বৌমা, তোমরা কি আমাদের খুশির সংবাদ দিবে না? আমাদেরও তো ইচ্ছা করে দাদা দাদি ডাক শুনতে। বর্ষা হেসে বলল, জি বাবা, দোয়া করেন। দোয়া তো সবসময় করি তোমাদের জন্য, কিন্তু তোমরা কি আর আমাদের দুঃখ বোঝো? জি মা, চিন্তা করবেন না, আপনারা এবার খুশির সংবাদ পাবেন। এই বলে বর্ষা চলে যায়। বাবা হেসে বলল, বৌমা তো লজ্জা পেয়েছে মনে হয়। হ্যাঁ, পাবেই তো, এখনকার যুগের মেয়ে তো। দুপুরের লাঞ্চ শেষ করে আমি অফিসে বসতেই আমার মোবাইলে কল আসে। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি বর্ষার কল। একটা মুচকি হাসি দিয়ে ফোনটি রিসিভ করে বললাম, বলো, তুমি কি খেয়েছো জামাই? হ্যাঁ খেয়েছি বৌজান, তুমি খেয়েছো? না, তুমি খেলেই তো আমি খাই। সরি, বলতে মনে নেই। বলছি আজকে মিটিং আছে, তাই একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। ওকে জামাই, রাখছি। বলে বর্ষা কল রেখে দেয়। ফোনটা রেখে আমি মুচকি হেসে বললাম, বড্ড ভালোবাসা মেয়েটার। এমন সময় হাতে 2 কাপ কফি নিয়ে আমার কলিগ নিধি আমার পাশের চেয়ারে এসে বসে বলল, কে এত ভালোবাসে? কি রে হঠাৎ তুই? ও মা, কেন আমি আসতে পারি না? এই নে কফি, একা একা খেতে ইচ্ছা করছে না, ভাবলাম তোর সাথে শেয়ার করি। বেশ ভালো করেছিস, আমি মনে হয় এটাই আশা করেছিলাম। তাহলে তো ভালো, ঠিক সময় এন্ট্রি করেছি। তো কার সাথে কথা বলছিলি? আর কে? আমার মিষ্টি বউ বর্ষা। বুঝেছি, খুব কেয়ার করে তোকে তাই না? হ্যাঁ রে, অনেক। আচ্ছা, যাওয়ার সময় আমাকে নিয়ে যাস। ওকে, একসাথে যাব। নিধি উঠে চলে যায়। অফিস শেষ করে আমি কলিগ নিধিকে বিদায় দিয়ে বললাম, আচ্ছা নিধি, তুই যা তাহলে, কাল দেখা হবে। আচ্ছা যা তাহলে রাজু, দেখে শুনে যাস। আজকে আমার কারণে তোর অন্যদিকে ঘুরে আসতে হলো। আরে ব্যাপার না, আমরাই তো, তুই যা। ঠিক আছে বলে নিধি চলে যায়। আমি কয়েক কদম দিতেই যা দেখলাম, মুহূর্তেই যেন মনে হচ্ছে কেউ আমার বুকের ভেতর যেন আঘাত করছে। এমন কিছু দেখবো আমি কল্পনাও করতে পারিনি। দেখছি আমার বর্ষা সোহানা অন্য একটা ছেলের হাত ধরে হাসতে হাসতে যাচ্ছে। আমি একটু আড়াল হই। বর্ষাকে বেশ হাসি খুশি মনে হচ্ছে। আমি ভুল দেখলাম না তো? না, তা হতে পারে না। যা দেখলাম তা একদম সত্যি। তাড়াতাড়ি ফোন বের করে আমি বর্ষার নাম্বারে কল দিলাম। রিং পড়তেই বর্ষা ফোনটি হাতে নিয়ে বিরক্ত হয়ে কল কেটে দেয়। আবারও কল দিলাম। এবার একটু পর রিসিভ করে বলল, আমি একটু বিজি, তোমাকে পরে ফোন করছি, রান্না বসিয়েছি তাই। তারপর ফোনটি রেখে দেয় সে। কথা শুনে আমার চোখ জোড়া দিয়ে বানের জল বয়ে যাচ্ছে। কাকে ভালোবাসছি আমি? কি অপরাধ ছিল আমার বর্ষা? চোখ মুছে ভাবলাম, না আর বাড়িতে যাব না, ওর মুখ আমি দেখতে পারবো না, বলে চলে যাই। পরদিন বাড়িতে ঢুকতেই আমি দেখি আমার মা, বাবা ও বর্ষা সোফায় চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতেই বর্ষা দাঁড়িয়ে আমার হাতটি ধরে বলল, কই ছিলে? কতগুলো কল দিয়েছি, ফোন ধরনি কেন? আমি বেশ চুপচাপ, কথা বলছি না দেখে মা দাঁড়িয়ে বলল, বাবা রাজু, জানিস তো ছেলে বাড়িতে না ফিরলে কত কষ্ট হয়। বাবা রে, তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই ভালো নেই। বাবা, তুই যদি কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে থাকিস তাহলে আমাদের বল, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোর মনের বাসনা পূরণ করার। না বাবা, তেমন কিছু নয়, পরে বলবো। বলে আমি রুমের দিকে চলে যাই। বর্ষাও আমার পেছন পেছন আসে। আমি রুমে ঢুকতেই বর্ষা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ওগো, হঠাৎ তোমার কি হলো? তোমার কি কোনো কারণে মন খারাপ? বলো আমাকে। আমি মনে মনে চিন্তা করছি, কি নিখুঁত অভিনয় করে আমার বউটা। না, তেমন কিছু না, ফ্রেশ হবো বলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমি বিছানায় শুয়ে আছি। বর্ষা আমাকে জড়িয়ে ধরে বলল, এখন তো বলো কি হয়েছে? কাল আসনি কেন? কই ছিলে? জড়িয়ে ধরাতে আমার বেশ বিরক্ত হচ্ছে, কিন্তু বর্ষাকে এতটাই ভালোবাসি যে একবারে সরিয়ে দিতে চাইলেও পারি না। আচ্ছা বলো না, কিন্তু ঘুমাবে না? ঘুম আসছে না, তুমি ঘুমাও। ভাবছি প্রিয় মানুষটা বদলে গেলে তখন আর প্রিয় মানুষটির দিকে খেয়াল থাকে না, প্রিয় মানুষটি তখন অপ্রিয় হয়ে যায়। কি এমন করেছিলাম যার জন্য বর্ষা আমার সাথে এমন করলো? আমি বেশ চুপচাপ হয়ে অফিসে বসে আছি, কোনো হাসি নেই, কোনো কথা নেই। আবারও হঠাৎ অফিস কক্ষে কফি নিয়ে আসে নিধি। পাশের চেয়ারে বসে বলল, কিরে, তোর মন খারাপ মনে হচ্ছে? এত চুপচাপ দেবদাস হয়ে আছিস যে? এই নে, কফিটাতে চুমুক দে, ভালো লাগবে। নিধির কথা শুনতে শুনতে আমি আচমকাই নিধির দিকে তাকিয়ে কান্না করে দিলাম। আমার কান্না দেখে নিধি অবাক হয়ে আমার হাতটি ধরে বলল, কি হয়েছে তোর? আজ সকাল থেকে দেখছি তুই কি যেন ভাবছিস, আমাকে বলতো। আমি চোখের পানি মুছে বললাম, না কিছু না, তুই তোর কাজে মন দে যা। কিছু না মানে? তোর চোখ প্রমাণ দিচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। প্লিজ সত্যিটা বল, কি হয়েছে? আচ্ছা নিধি, বলতো, মানুষ এত সুন্দর করে মিথ্যা অভিনয় কিভাবে করে? কিসের জন্য করে? কিসের অপূর্ণতা থাকলে করে? মানে কি? তোর কথার অর্থ কিছুই তো বুঝতে পারছি না, সব ক্লিয়ার করে বল। যখন তোকে সেদিন তোর বাড়িতে পৌঁছে দিতে গেছিলাম তখন দেখি বর্ষা একটা ছেলের হাত ধরে হেঁটে চলছে। আমি কি করব
বলতো? তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। বর্ষা এমন মেয়ে হতে পারে না। আমি নিধির কথা শুনেই জোরে একটা হাসি দিয়ে বললাম, ভুল? হ্যাঁ, অনেক বড় ভুল হয়েছে, তবে মানুষ চিনতে ভুল করেছি। জানিস, তোর মতো আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, তবে আমি যে বিশ্বাস করে ভুল করেছি, আমার ধারণাটাই ভুল ছিল। বর্ষা আমার সাথে প্রতারণা করেই যাচ্ছে। তোর এই কথাটি কেউ বিশ্বাস করবে না। তখন আমি ফোনটি হাতে নিয়ে সেদিনের ছবিটি বের করে নিধিকে দেখিয়ে বললাম, এবার বল, এখন আমি ভুল? নিধি ছবি দেখে চমকে ওঠে আর মনের অজান্তেই মুখ থেকে কর্কশ সুরে বেরিয়ে এলো, সোহেল। সোহেল নাম শুনে আমি অবাক হয়ে বললাম, তুই কি এই মানুষটাকে চিনিস? হ্যাঁ, কেন চিনবো না? এই মানুষটাও যে আমাকে ঠকাচ্ছে তা তুই না দেখালে বুঝতাম না। ও আমার স্বামী সোহেল। কি? এটা কি করে সম্ভব? সম্ভব, সব সম্ভব, তবে শাস্তি দুজনকেই পেতে হবে। শোন রাজু, বলে নিধি আমার কানে কানে একটা পরামর্শ দেয়। হ্যাঁ, এটাই করতে হবে বলে দুজনে একসাথে বের হয়ে গেল অফিস থেকে। বর্ষা ছাদে তার প্রেমিক সোহেলকে নিয়ে দাঁড়িয়ে আছে। যদি তোমার বর জানে যে তুমি ছাদে এনে আমার সাথে সময় কাটাচ্ছ, তাহলে কি হবে ভেবেছো? ও এখন আসবে না, অফিস থেকে ফিরতে দেরি হবে। তাহলে তো ঠিক আছে। এসব আড়াল থেকে দেখছি আমি আর নিধি। নিধি বলল, প্ল্যান কাজ করেছে। ফলো করাতে দুজনকে একসাথে পেলাম। চলো তাদের সামনে হেঁটে যাই, তারা কিভাবে রিয়াকশন দেয় দেখি। চলো বলে আমরা একসাথে হাতে হাত রেখে তাদের সামনে দিয়ে হেঁটে যেতেই চার চোখ এক হয়। বর্ষা সোহেল আমাদের দেখে চমকে ওঠে। বর্ষা বলল, রাজু, তুমি এ সময়? তোমার তো অফিসে থাকার কথা। সোহেল নিধিকে বলল, নিধি তুমি এখানে কি করছো? কেন? অবাক হওয়ার কি আছে? তুমি যদি তোমার নিজের স্বামী থাকতে বাইরে পরকিয়া করতে পারো, আমি কেন পারবো না? নিধি, উনি এসব কি বলছে? আর বর্ষা, সোহেলকে ফলো না করলে তোমার এই কার্যকলাপ নিজের চোখে দেখতাম না। হ্যাঁ, ঠিকই তো বলেছে। আজ থেকে আমার বাড়িতে তোমার জন্য দরজা বন্ধ। বর্ষা, কখনো এই চেহারা নিয়ে আমার সামনে দাঁড়াবে না। আমার বাবার বাড়িতে তোমাকে থাকতে দিয়েছিলাম তুমি যাতে ঠিক মতো চলতে পারো, আর তুমি? ছি ছি। বর্ষা আমার হাতে ধরে বলল, প্লিজ রাজু, তুমি যা ভাবছো তা না। আসলে আসলে কি, সেদিন তোমাকে এই লোকটার সাথে দেখার পর থেকে আমার পৃথিবী অন্ধকার হয়ে গেছে। তা কি মিথ্যা? আমি যখন তোমাদের ছবি নিধিকে দেখাই, তখন সেই লোকটিকে চেনে আর বলে লোকটি নিধির স্বামী। তখন দুজন প্ল্যান করেছিলাম তোমাদেরকে হাতে নাতে ধরবো, তাই তোমাদেরকে ফলো করে দুজনে আসলাম। আমি বড় ভুল করে ফেলেছি রাজু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সোহেল নিধির হাত ধরে বলল, নিধি, না জেনে মনের ভুলেই ভুল করেছি, আর জীবনেও এমনটা করব না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নিধি, তুই কি বলিস? হ্যাঁ রাজু, ওরা যেহেতু ওদের ভুল বুঝতে পেরেছে, একবার সুযোগ দেওয়া দরকার। হ্যাঁ, এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে এরকম কিছুর আঁচ পেলে কিন্তু স্বামীর ঘরের ভাত তোমার কপালে নেই। বর্ষা। বর্ষা সোহেল আমাদের দুজনের কাছে আবারও ক্ষমা চাইল। আমরা ক্ষমা করে দিলাম, আর এখানে সুন্দর ক্ষমা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু ভুলের ক্ষমা হয় না, তবে ক্ষমাকারীকে আল্লাহ ক্ষমা করে দেন। এমন ভুল করবেন না যে ভুলের কারণে দুকুল হারাতে হয়। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন, চিত্রগ্রহণ ইপ্তি হোসেন, সম্পাদনায় আলমগীর হোসেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।